পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অবশ্যই সর্ববিষয়ে জ্যোতিষ এবং সর্ববিষয়ে জ্যোতিষ নিয়ে আপনাদের সামনে চলে আসা এবং তার সঙ্গে নিয়ে আসা আমাদের সঙ্গে অবশ্যই দাদাকে, কৌশিক টিকাসহ আমাদের সঙ্গে সরাসরি। অনেক অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। কী নিয়ে কথা বলবো বলুন, তাই নিয়ে বলবো। আমার কালকের ঘটনাবলী দেখে, মানে পশ্চিমবঙ্গে না, মহামান্য আদালত সুপ্রিম কোর্টের ঘটনাবলীর প্রেক্ষিত দেখে আমার মনে হচ্ছিল দুটো শব্দ খুব আমাকে নক করছিল দিদি। একটা হচ্ছে নিড আর একটা হচ্ছে গ্রিড। ধরুন, আমি মনে মনে ভাবছিলামই যে কারা একদম চিহ্নিত অযোগ্য। 3 এপ্রিল মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল তাদের নামের লিস্ট বার করতে হবে, টাকা পয়সা ফেরত দিতে হবে। টাকা পয়সা কেউ কারুর ঝকের ধন থেকে দেয়নি। আপনারা আমার মানে অতি পরিশ্রমের ট্যাক্সের টাকাতেই তাদের এতদিন ধরে মাইনেপত্র হয়েছে। তা সেই টাকাটা যদি এক্সচেকারে গভর্নমেন্টের ফেরত আসতো, সেই দিয়ে নিশ্চয়ই ভালো কিছু কাজ হতো, আশা করা যায়। লিস্টই বেরোয়নি তো টাকা ফেরত কে দেবে? আমি মনে মনে ভাবছিলাম এটা কীরকম কেস হচ্ছে। তো যাই হোক, কালকে সুপ্রিম কোর্ট সেই বিষয়টাকে ক্লিয়ার করে দিয়েছেন আমাদের সামনে। আরেকটা জিনিস আমার একটু চাহিদা আছে, একদম ব্যক্তি মানুষ হিসেবে চাহিদা আছে, এর সঙ্গে কোনো জ্যোতিষশাস্ত্রের সম্পর্ক নেই। সেটা হচ্ছে গত বছর 2024 সালের 15ই আগস্ট রাত্রে আরজিকর যে ভাঙচুর হয়েছিল, কারা 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 ভাঙচুরটা করেছিল তাদেরও একটা লিস্ট আমাদের সামনে এলে খুব ভালো হয়। কারণ সরকারি হাসপাতাল সম্পত্তি তো জনসাধারণেরই। একটা কোনো দল সরকার পরিচালনা করে, সরকার সেই সম্পত্তিগুলোকে দেখভাল করেন এবং পরিচালনা করেন, কিন্তু জনগণেরই তো সম্পত্তি। সেগুলো যারা ভাঙচুর করেছিল তার লিস্ট এখনও জানি না। 1 বছরে কে কোথায় কি হয়েছে, কার কি শাস্তি হয়েছে তাও জানি না। বড় বড় নাকি শাস্তি আছে শুনেছি, সরকারি সম্পত্তি ভাঙলে অনেক বড় বড় জরিমানা হয়, আরও কী সব যেন হয়। আমার জানা নেই, দিদিরা সাংবাদিক কুলের মানুষ, জানতে পারেন। যদি জানেন একটু অনেয়ার, আমার মতো প্রচুর অধিকে এই চাহিদাযুক্ত মানুষ আছেন যারা জানতে চান 14ই আগস্ট পেরিয়ে 15ই আগস্ট রাত্রে আরজিকর ভাঙচুরে 2024 সালে কারা কারা যুক্ত ছিলেন, কারা পেছনে ছিলেন, তার পেছনে ছিলেন। ওরা অনেক বড় কর্ম। অ্যাটলিস্ট ফোরফ্রন্টে যারা সৈনিক ছিলেন আরজিকরকে ভাঙার জন্য, পুলিশকে দূরে পাঠানোর জন্য, তাদের লিস্টে এখনও পাইনি। কিন্তু আমরা ওটাও পাওয়ার আশা রাখছি। জানি না কোন মহামান্য আদালত সেটার নির্দেশ কোন দিন দেবেন। দেওয়া উচিত মনে করি। কি শাস্তি হয়েছে সেটাও জনগণের জানার অধিকার আছে, কারণ জনগণের ট্যাক্সের পয়সাই এই কর্মযজ্ঞগুলো অন্তত আমাদের মতো গণতান্ত্রিক দেশে চলে। কি রাজ্যে কি দেশে সর্বত্র এটা জানার অধিকার আছে। যারা অ্যাকচুয়ালি এখনও অবধি চিহ্নিত, টেন্টেড, মানে অযোগ্য, তাদের তো প্র্যাকটিক্যালি নিশ্চয়ই একটা চাকরির প্রয়োজনীয়তা ছিল। সেই চাকরিটা সরকারি না বেসরকারি? সরকারি চাকরির তাড়না আমাদের পশ্চিমবঙ্গে খুব বেশি। পড়াশোনা করব না, সরকারি চাকরি পাবো, আর পাওয়ার সহজ সরল উপায় হচ্ছে লোভ। যদি আমরা একবার করি, ওই লোভে পাপ, পাপে মৃত্যু, ছোটোবেলা থেকে শুনেছি আমরা। মানে এত সুন্দর আমাদের জীবনক্রমেই হয়তো আমরা দেখি ব্যক্তিগত জীবনেও, ব্যক্তিগত জীবনচর্চা আমরা হয়তো কখনো কখনো লোভ করে এই যা মা কালী হয়ে যাই। কেন লোভটা করেছিলাম? নিজের কাল নিজেই মূলি। আমি মূলি, একাধিকবার মূলেছি, দিদিও মূলেছেন, অস্বীকার করতে পারবেন না। সকলে, আপনারাও যাদের দেখতে পাচ্ছি না আমরা, তারাও নিশ্চয়ই করেছেন। বাট এই ধরনের লোভ, নিড অবশ্যই আছে। এবার সবথেকে বড় মুশকিল হচ্ছে আপনার আমার
থেকেও অনেক 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 ধূর্ত মানুষরা আছে সারা পৃথিবীর, হয়তো শুরুর সময় থেকেই ছিল, কালের প্রভাবে তো আরও বেড়েছে। আপনার আমার প্রয়োজন যখন লোভের বশবর্তী হয়ে যায়, তখন এই প্রায় ৬,০০০ মতো যে দাগি অযোগ্য, সেই পর্যায়ে আমরা কিন্তু পৌঁছে যাই। অনেকে সত্যি চাহিদা থেকে, অপত্য স্নেহ থেকে একদম হাতে কড়কড়া প্রমাণ আছে আমার কাছে। কেউ দেখতে চাইলে দেখিয়ে দিতে পারি, দিদির মতো সাংবাদিকরা দেখতে চাইলে অন এয়ার দেখিয়ে দিতে পারি আমি। কি করবে? অপত্য স্নেহ, স্নেহ নিম্নগামী তো। সন্তানের জন্য রিটায়ার্ড করা বাবা তার অর্থ দিয়ে বসে, চাকরিটাও হয়নি কিন্তু তার ছেলের, অর্থ দিয়ে বসে আছে। মানে আমার তো ধারণা যত মানুষের চাকরি হয়েছিল তার 3 গুণ মানুষের বোধহয় চাকরি হয়নি যারা অর্থ দিয়েছিল। সেটা ইডি সিবিআই তদন্ত করছে কিনা আমার জানা নেই, আছে, হাতে গরম প্রমাণ আছে আমার কাছে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের প্রয়োজন আছে, যে কোনো ক্ষেত্রেই প্রয়োজন আছে, প্রয়োজন তো মানুষেরই থাকবে, তাই না? কিন্তু ওই প্রয়োজনে বশবর্তী হয়ে আমরা যখন নিড আছে, আমরা যখন গ্রিড করতে শুরু করব, আমাদের কিন্তু মোটামুটিভাবে মৃত্যুর ফাঁদ আমরাই তৈরি করলাম, সর্বক্ষেত্রেই তাই। যিনি ফোনে দাঁড়িয়ে আছেন, আমার থেকে তার সম্বন্ধে হোক, তার সন্তানদের সম্বন্ধে হোক, পরিচিত কারোর সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, আমি তো দিলদরিয়া মানুষ, A to Z মোটামুটি বলে দিই। কি রং নাম্বার হবে আর নামের বানানটা ঠিক আছে কিনা এইটুকুনি বোধহয় বলি না, বলে দিলাম। তিনি মন্দটাকে মন্দ ধরলেন, ভালোটাকে ভালো ধরলেন, এবং ভালোটাকে ধরে লোভের বশবর্তী হয়ে ভাবলেন আমার চাহিদা পূর্ণ হয়ে গেছে, কর্মটা আর করলেন না। বা সেই কর্ম করার জন্য তার মন আত্মা শরীরের যে ব্যালেন্সটার প্রয়োজন আছে, যে কথাটাও আমি সাথে বলি, সেটাকে আর করলেন না। অর্থাৎ প্রয়োজন আছে বলেই তো উনি আমার কাছে ফোনে এসে দাঁড়িয়ে আছেন, আমার এই লেকচারবাজি শুনছেন। অবশ্যই প্রয়োজন আছে, ওনার মনে হয়েছে প্রয়োজনীয়তা, তাই তো উনি কল করেছেন, পেয়ে গেছেন। এবং আমার ডিউটি বলা, তার জন্যই তো আমি বসেছি, 100 বার বলবো। কিন্তু ওই প্রয়োজনটাকে যথাযথভাবে আমাকে মেটাতে গেলে কি ওয়েতে মেটানো উচিত, এটা কিন্তু আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে বুঝতে হবে। আমি আগেও একবার বলেছিলাম, বোধহয় 1-2 বছর আগেই বলেছি কথাটা, তবু আজকে আরেকবার বলি। কালকে সুপ্রিম কোর্টের বিচারের পর এখনও একটা মামলা বাকি আছে, সেটা হচ্ছে আগামী বুধবারের মধ্যে, বোধহয় 7 দিন তো সময়, আগামী বুধবারের মধ্যে লিস্টটা বেরিয়ে গেলে জনমানুষের সমক্ষে, সেই অযোগ্য শিক্ষকরা, মূলত শিক্ষাকর্মীদের নিয়ে আমার মাথা ব্যথা নেই, অযোগ্য শিক্ষক বা শিক্ষিকারা যে যে স্কুলে এতদিন পড়িয়েছেন, সেই স্কুলে 5 জন হোক আর 50 জন হোক স্টুডেন্ট তাদের কাছে পড়েছে। এই যে 4-5 বছর ধরে বা 6-7 বছর ধরে, আমি জানি না কতদিন ধরে, বোধহয় ওই 20-21 থেকে তাদের চাকরি প্রাপ্তিটা বেশি হয়েছিল মোস্ট প্রবাবলি, বা 19 থেকে, হ্যাঁ 4-5 বছর তারা তো পড়িয়েছেন অসংখ্য স্টুডেন্টকে। তারা যদি অযোগ্য হয়, অসংখ্য স্টুডেন্ট তো প্রয়োজন আছে, শিক্ষা দীক্ষার প্রয়োজনে তারা স্কুলে গিয়েছিল, সরকারি স্কুলে গিয়েছিল। কিন্তু সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ লোভের বশবর্তী হয়ে অযোগ্যদের হাতে তাদের জীবনটাকে গড়ার দায়িত্ব দিল। এটা আমার আশা, যাদের ছেলেমেয়েরা ওই স্কুলগুলোকে পড়েছেন এই অযোগ্য শিক্ষক শিক্ষয়িত্রীদের হাতে, নামগুলো পাবলিশ হওয়ার পর আমার মনে হয় একটু উকিলদের সাথে পরামর্শ করলে জনস্বার্থ মামলায় এটা হতে পারে। এটা বোধহয় আমি দিদিও করতে পারি। তার কারণ আমাদের প্রয়োজন ছিল, আমরা লোভ দেখাইনি, কিন্তু আমাদের সমাজকে নষ্ট করা হলো। জেনে বুঝে অন্য কেউ লোভী হয়ে আমাদের বাড়ির বাচ্চাগুলোকে পড়াশোনা শিখতে গিয়েছিল, অযোগ্যদের হাতে পেলে পড়াশোনা, তার মানে তারা 4-5 বছরে কি শিখলো, কি শিখেছে, এই দায়িত্বটা কে নেবে? তাদের নাম লিস্টেড হয়েছে, সেটা বেরোবে সুপ্রিম কোর্টের অর্ডারে, তারা টাকাও নয় ফেরত দিল, আমি মেনে নিলাম এত দূর অবধি। কিন্তু 4-5 বছর ধরে যে স্টুডেন্টগুলোকে তারা বিভিন্ন স্কুলে পড়ালেন,
সেই বাচ্চাগুলোর 4-5 বছর ধরে যথাযথ শিক্ষা যে গ্রহণ করতে এসেছিল তারা প্রয়োজনে, তারা লোভ করেনি, কিন্তু তারা এই লোভীদের হাতে কেন তাদের জীবনের শিক্ষা গ্রহণটা নষ্ট হলো? আমরা যদি সমাজের কথা বলি, আমরা যদি প্রকৃত সংস্কারের কথা বলি, অ্যাকচুয়ালি আমার কাছে পয়েন্ট এটা, কে করেছেন, কে পয়সা ফেরত দেবেন, সবই তো মেটেরিয়ালিস্টিক ব্যাপার। তার চাকরি গেছে, তাকে মাইনে ফেরত দিতে হবে, মেটেরিয়ালিস্টিক এন্ড। কিন্তু অ্যাকচুয়ালি যে ডিপে ক্ষতিটা হয়েছে, এটার দায় কার? এটাকে কিন্তু বার করা উচিত। এবং মহামান্য আদালত যারা আছেন, বিচারপতিরা আছেন, তারা ভালো এক্সপ্লেন করতে পারবেন, বুঝতে পারবেন ঘটনাটা। আমি তো পারবো না, কিন্তু আমার মনে হয় এটা হওয়া উচিত। আমি একটা মানুষকে ধোঁকা দিয়ে তার জীবন নষ্ট করলাম, কিন্তু আমি তাকে যদি বিপথে চালনা করি, তার জীবন নষ্ট করলাম না, খালি তার বংশ পরম্পরাকে আমি নষ্ট করে দিলাম। সেই জন্য একটা হাঁস বা মুরগি কেউ যদি সাইকেল, বাইক, গাড়িতে মেরে ফেলে, বোধহয় 28টা না 38টা হাঁস মুরগির দাম দিতে হয়, এরকম বোধহয় আইন আছে। আমি যতদূর শুনেছি, ছোটবেলা থেকে শুনে আসছি এটা। তাহলে এক্ষেত্রে কি হবে? দায়ভারটা কে নেবে? একটু ভাবালাম, ভাবতে ভালো লাগে আমার। ভাবো বাঙালি, ভাবো আর কি, কবির কথায়, কোনো বিচারপতির কথায় না। উনিও কিন্তু কবির কথাটাই ধার নিয়ে বলতেন এবং বলেনও। তাই ভাবতে শেখো, আমিও শিখি একটু ভাবতে, সেই জন্য আপনাদেরও একটু চেষ্টা করলাম আর কি ভাবতে শেখানোর। কেউ আছেন ফোনে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, তাকে আর বেশি ভাবি আমাদের লাভ নেই। হ্যালো, হ্যালো, আমি গুয়াহাটি থেকে বলছি। গৌহাটি বেঁচে গেছে অন্তত এই 26,000, এরপরে আবার কত হাজার নাচছে ভগবান জানে। কার জন্য জানবেন? আমার দেওরের ছেলের জন্য জানবো। আপনার দেওরের ছেলের জন্য জানবেন? বাহ, আপনি ভালো জেঠিমা তো। বলুন নাম কি তার? আজকে ও বিশ্বদীপ সেন। বলুন, ডেট অফ বার্থ বলুন। 17 সেপ্টেম্বর 1991। 17ই সেপ্টেম্বর। হ্যাঁ। তাহলে ওর নাম কি জুনিয়র নরেন্দ্র মোদী? কারণ টাইম কত? 8:10। 8:10, সকাল না রাত? এই সন্ধ্যার 8:10। কোথায় জন্মেছে? গৌহাটি। গৌহাটি। কি বার ছিল? মঙ্গলবার। মঙ্গলবার ছিল। মেষ লগ্ন, ধনুরাশি দেখা যাচ্ছে, তাই তো? হ্যাঁ। জানেন তো? হ্যাঁ, বক্রী অবস্থায় শনি মকরে স্বক্ষেত্রে বসে আছে, মূল গ্রহরা বাদবাকি সবাই মার্গী। বাহ, ভেরি গুড। বলুন বলুন, কি জানার আছে? থার্ড হাউসে কেতু, চন্দ্র, রাহু। বিয়ের ব্যাপার কি হয়েছে? ওর বিয়ের কোনো যোগাযোগই হচ্ছে না। কেন? বিয়ের যোগাযোগ হওয়ার জন্য তো ভালো সময় চলছে। এমনি কি করে আপনার দেওরের ছেলে? ও ব্যাংকে চাকরি করে, ইউনিয়ন ব্যাংকে। বাহ, তা সরকারি ব্যাংকে চাকরি করে, তার মেয়ে খুঁজে পাচ্ছেন না? ওখানেই মানে আসামেই আছে? না, ও ইয়েতে আছে, আপনার বঙ্গাইগাঁওতে আছে। তার মানে তো আসামেই আছে। আসামেই তো রয়েছে। আসামেই তো। বঙ্গাইগাঁও না, সরি, শিলিগুড়িতে আছে। তাই ও শিলিগুড়িতে আছে। আচ্ছা, বেশ বেশ। এখন সময় দেখুন, বিবাহের জন্য তো যথেষ্ট ভালো চলছে। ভালো থেকে টুকটুককে একটা মেয়ে খুঁজুন তাড়াতাড়ি। ধনুরাশি, মেষ লগ্ন সবের জন্য বিবাহের ট্রানজিটিং পার্টে খুব খুব ভালো সময়। বর্তমানে ওর দশা পিরিয়ডও চলছে মঙ্গলের আন্ডারে, বুধ। বাহ, গত বছর থেকে মঙ্গলের আন্ডারে শুক্রের দশা লেগে আছে, এই জুলাই শেষও হয়ে গেল। এখনো লগ্নপতি পঞ্চমপতি দশা পিরিয়ড লেখা আছে মঙ্গল এবং রবির। সুতরাং টাইম তো চলে যাচ্ছে ক্রমাগত। একদম চেষ্টা করুন। মানে আপনারা কি মেয়ে চাইছেন যে খুঁজে পাচ্ছেন না? খুঁজে পাচ্ছে না, কোনো যোগাযোগই হচ্ছে না। যোগাযোগ কিসের মাধ্যমে করার চেষ্টা করছেন যে যোগাযোগ হচ্ছে না? ওরা তো মানে লোকের নিজেরা খুঁজে বেড়াচ্ছে। নিজেরা কোথায়? কাগজে? ঘটক? না, কাগজে দেয়নি, ওই যে লোক মানে ঘটক। ঘটক মানে ঘটক। আচ্ছা, সোজা ভালো করে ইমিডিয়েট এফেক্টে ঝাঁপিয়ে পড়তে বলুন, ভালো দেখে। ঠিক আছে,
প্রয়োজন হলে মাই সোলমেটও ঝাঁপিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা জন্মছক ভালো, বৌমাও ভালো হবে আপনাদের বাড়ির, ঠিক আছে? সেও কর্মরতা হতে পারেন, এরকম প্রবণতা আছে। তাড়াতাড়ি বিয়েটা দিন, বিয়ের সার্বিক সুযোগ এবং যোগ সবই কিন্তু চলছে, অসুবিধার কিছু নেই। আর বিয়ের ইয়েতে কোনো ঝামেলা নেই তো? নেই তো, বললাম তো, বৌমাও ভালো হবে, কোনো ঝামেলা নেই। আপনার অ্যাকচুয়ালি দেওরের ছেলের জন্মছকের প্রবণতাটা সব কিছু হবে, সুন্দর হবে, একটু লেটে হয়, এর বাইরে কিছু না। ফ্যান্টাস্টিক সময় চলছে, দুর্ধর্ষ জায়গা আছে, ইমিডিয়েট ভালো করে যোগাযোগ করুন, প্রয়োজন হলে তাকেই বলুন, সে ভালো করে পারবে মাই সোলমেটের নামটা রেজিস্ট্রেশন করে ফেলতে, যাটা যাক, ঠিক আছে? তার কারণ ওখানে বিনি পয়সায় জোটক সংখ্যাতাত্ত্বিক ম্যাচিংটাও হয়ে যাবে আপনাদের। এবার বাদ বাকিটা আপনাদের পছন্দ অপছন্দের ব্যাপার, খালি সেটাকে দেখে নিতে পারবেন। এইভাবে চলুন, দুর্দান্ত জায়গা আছে, নিশ্চয়ই আগামী বছর বৈশাখের আগে আপনাদের বাড়িতে একটা সানাই বাজবেই ভালো করে, ঠিক আছে? মাই সোলমেট তো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকেই জানেন মাই সোলমেট দিয়ে আমরা অনুষ্ঠানটা শুরুই করি আমরা ওইভাবে। হ্যাঁ, এখন মাই সোলমেট আরও বেশি ঝকঝকে হয়ে গেছে, আর 2-4-5% কাজ আমাদের বাকি আছে, মোটের ওপর ঝকঝকে। আরও সাপোর্ট শুরু হচ্ছে, নতুন লোগো রেডি, সেই লোগোতেও নতুনভাবে লঞ্চ হবে, নতুন লোগো, সব কিছু মিলিয়ে মোটামুটিভাবে ঝাঁপিয়ে পড়ুন। খালি অল্প বিদ্যা ভয়ঙ্করীতে দয়া করে যাবেন না। আমার শাম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্মেও সেই বিষয়ে এপিসোড আসবে, বিবাহ বিষয়ে, এবং মাই সোলমেট একটা পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্টও আমার আছে, মানে চ্যানেলও আছে। মাই সোলমেটেরই একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে, যেটা খালি বিবাহ সম্পর্কিত ম্যাটার আছে, সেখানেও একটা দুটো অনুষ্ঠান করা আছে, আরও অনুষ্ঠান করে রেখেছি, সেটাও আপলোড হবে। খালি অল্প বিদ্যা ভয়ঙ্করীতে খালি দেবগণ মিললে বিয়ে দিয়ে দেবো, কিংবা মঙ্গল দোষ আছে, মঙ্গল দোষ অপোনেন্টের নেই তাই জন্য বিয়ে দেবো না, অল্প বিদ্যা ভয়ঙ্করী ব্যাপার আছে, জানেন তো? ওরকমে দয়া করে যাবেন না। সঠিক মন মানসিকতার বন্ডিং যদি না হয়, আমাদের অ্যাকচুয়ালি ডিভোর্স ম্যাক্সিমাম হচ্ছে নিজেদের মধ্যে আমাদের বন্ডিংটার বড় অভাব। লোকে বলছে মহিলারা বেশি পড়াশোনা করছে, তারা চাকরি করছে, না, তার জন্য খালি হচ্ছে না। অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল বন্ডিংটা, আমি কি চাই সেটা আমার পার্টনার মানে আমার ওয়াইফ বুঝছে না, আমার ওয়াইফ কি চাই সেটা আমি বুঝছি না। আর সব সময় বুঝবো এরকম কোনো মানে নেই, কিন্তু সেখানে যে একটা ব্যালেন্স, একটা অ্যাডজাস্টমেন্ট, সেটা তখনই থাকবে যখন মন আত্মা শরীর, আমার মন আত্মা শরীর আমার ওয়াইফের মন আত্মা শরীরের সঙ্গে অন্ততপক্ষে 70-80% ম্যাচ করবে, তখনই আমরা অ্যাডজাস্টমেন্টে যাব। কালকেই দিদি একটা আমি মানি কন্ট্রোলের রিপোর্ট পড়ছিলাম, মানে সব মেট্রো সিটিগুলোর, মানে দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, অল যত মেট্রো আছে বা বিগ সিটিজ আছে, মানে অ্যাজ পার মানি কন্ট্রোল বলছে এর মধ্যে ডাইভোর্স রেট 30% উঠে গেছে। 30%, ক্যান ইউ বিলিভ? এর মধ্যে অবশ্যই লাভ ম্যারেজও আছে, অ্যারেঞ্জ ম্যারেজও আছে। খালি যারা প্রেম বিবাহ করছে তাদেরই ভবিষ্যতে বিয়ে ভাঙছে এরকম তো না, একদমই না, কিন্তু উভয়ই আছেন। তাহলে যারা আগের থেকে প্রেম করেছি, অনেক বুঝে গেছি, বিয়ের পরে তাহলে কেন বুঝছেন না? আবার যারা সম্বন্ধ করে বিয়ে করতে যাচ্ছেন, সে ঘটকের মাধ্যমেই হোক, আপনাদের পরিচিত আত্মীয় পরিজনের মাধ্যমেই হোক, কোনো ম্যাট্রিমনির মাধ্যমে হোক, অবশ্যই কীরকম মেয়ে নেব, কীরকম দেখতে হবে, কীরকম জামাই নেব, তার কীরকম রোজগার হবে, পড়াশোনা হবে, এগুলো আপনাদের ক্রাইটেরিয়া, 100 বার দেখবেন। কিন্তু যখন পছন্দ হচ্ছে, সব দিক মিলিয়ে যখন আপনাদের দুটো পরিবারের মানুষ পছন্দ করছেন, যারা বিবাহিত জীবনে ঢুকবে তারা নিজেদের চয়েস করে ফেলছেন, চয়েসটা না বড় ওপরে হয়ে যাচ্ছে। তার কারণ আমরা যদি আইনস্টাইনকে মানি, এই যে আমার শরীরটা মুখটা দিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, এটা অ্যাকচুয়ালি নেই, আমার এই রক্ত মাংসের শরীরটা অ্যাকচুয়ালি শরীর নয়, ম্যাটার নয়, আমি কিছু ভাইব্রেশনের পুঞ্জীভূত সমষ্টি। এটা আমার কথা না, আমার শাস্ত্র বলে গেছে, এটা হাজার বছর আগে আমাদের আধ্যাত্ম বিজ্ঞান বলে গেছে। সেই কথাটাই স্বনামধন্য বিজ্ঞানী আইনস্টাইন প্রমাণ করেছেন E = mc² দিয়ে। আমরা এই
বডিটায় মেটেরিয়ালিস্টিক এন্ডে খালি ভাবি যে এটার ম্যাচ হচ্ছে, মানে দেখতে ভালো লেগেছে, চাকরি ভালো, পড়াশোনা ভালো, স্ট্যাটাস ভালো, সব ভালো, হাই কপাল, এটা কিচ্ছু নেই। এক এক পার্লারে গেলে এক এক রকমভাবে মেকওভার হয়ে যাবে। অ্যাকচুয়াল ভাইব্রেশন, ওই ভাইব্রেশনটা মন আত্মা শরীরের ভাইব্রেশন, যেটা মাই সোলমেটে 5 টাইপ অফ চেষ্টা করা হয়েছে, 100 করা যাবে না, কিন্তু ওই ভাইব্রেশনটা যদি ম্যাচিং হয়, আশা রাখি এই ডিভোর্স নামক ভাইরাসকে আমরা আগামী 10 বছরের মধ্যে প্রায় নির্মূল করে দেবো। এত বড় তো ভগবান আমি নই, কিন্তু আমি আপনি সবাই মিলে প্রায় নিঃশেষের পথে নিয়ে যেতে পারবো আধুনিক এআই এর যুগে দাঁড়িয়েও, যদি আপনারা একটু চোখ খোলা রাখেন নিজেদের। এটা হবেই হবে, এইটুকুনি বলতে পারি। নিয়ে ফেলি, কেউ ফোনে আছেন? হ্যালো, হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার, কে বলছেন? প্রণাম, কে বলছেন? আমি মিতা মজুমদার বলছিলাম বাঘা জটিন থেকে। বলে ফেলুন, কার মেয়ের সম্বন্ধে? সম্বন্ধে একটু জানতে চাই, আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম বলুন। কি? মেয়ে উত্তা মজুমদার, 5/7/1994। 5/7 হ্যাঁ হ্যাঁ 5ই জুলাই 1994। সময়? রাত্রি 8টা 5। রাত্রি 8টা 5। কলকাতা? বহরমপুরে হয়েছিল। বহরমপুরে জন্ম। বহরমপুর কি বার ছিল? মঙ্গলবার। বহরমপুর 5/7/94। বেশ, মঙ্গলবার ছিল, মকর লগ্ন, বৃষ রাশি আপনার মেয়ের। এক্সিলেন্ট, বাহ। বলুন, কি জানার আছে? আপনার মেয়ের তো দুর্ধর্ষ হরোস্কোপ। কি করে মেয়ে? চাকরি করে তো? না, এখনো চাকরির জন্যই প্রশ্নগণ দাদা আমার। চাকরি পেয়ে যাবে, অবধারিত পেয়ে যাবে। কবে নাগাদ হবে দাদা? এই কিরকম যাবে? এই ভালো করে পরীক্ষা দিলে এই বছরের মধ্যেই তো চাকরি ওর হয়ে যাওয়ার কথা। ওকে খালি এম ফার্ম করেছে দাদা। বেশ, এম ফার্মা করেছে, খুব ভালো করেছে। সরকারি বেসরকারি যে কোনো চাকরির জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। রাজ্যের বাইরে চেষ্টা করতে বলুন, তাতে আরও তাড়াতাড়ি লেগে যাবে। কারণ এই জন্মছকের প্রবণতাটাই কিন্তু তাই আছে। 200% চাকরি হবে, একাধিক ভালো চাকরি হবে, কোনো অসুবিধা কিছু নেই, ফ্যান্টাস্টিক জায়গা। খালি আপনার মেয়েকে একটু গড়াতে হবে, রাজ্যের বাইরেও চেষ্টা করতে হবে। বুধ বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ দশমে হয়ে বসে আছে, যেটা একদম স্পেসিফিক্যালি ইন্ডিকেট করছে ভাই বাইরে চলো, বুঝেছেন? সুতরাং বাইরে ওকে যেতে বলুন, ওর জীবনের সার্বিক উন্নতি হবে। দয়া করে চেপে ধরে রাখবেন না, ওকে ছেড়ে দিন, বাইরে যেতে বলুন। আর সামনের বছর চাকরি হয়ে যাওয়ার পর সামনের বছর মেয়ের বিয়েটা দিয়ে দেবেন, আর দেরি করবেন না। আচ্ছা আচ্ছা, তাহলে তো মিটেই গেল ঝামেলা। সন্তান হয়েছে? দাম্পত্য জীবন ভালো যাবে? সন্তান হয়েছে? না না, এখনো হয়নি। এই তো 2 বছর হলো হয়েছে বিয়ে। ও, এমন কিছু দিন হয়নি বিয়ের? না না, 2 বছর মাত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গড়িয়াহাট মোড়ে কি বাঘাযতীন থেকে হেঁটে হেঁটে এসে বাচ্চাটা কিনতে পাওয়া যাবে? যাবে কি যাবে না, ইয়েস অর নো বলুন। না না, তাহলে আপনারা দেখুন, আপনারা অভিভাবক, আপনার উপরে আমি কোনো দখলদারি ফলাচ্ছি না, কিন্তু মাত্র 2 বছর, এখন কেন সন্তান নেবে? আপনার মেয়ের জন্মছকের জন্য এটা কিন্তু সমস্যা। না, আমি সেটা বলছি না, মানে 2 বছর হয়েছে। বলছেন 2 বছর অনেক দিন হয়ে গেছে, হনিমুন পিরিয়ড অনেক দিন হয়ে গেছে, বুঝেছেন? একদম। মেয়েকে কর্ম সন্তান দুটো বিষয়েই মনোযোগ দিয়ে চেষ্টা করতে বলুন। কর্ম ওর হবেই, কোনো চিন্তিত হওয়ার কিছু নেই, এবং সন্তান আসার পর প্রাপ্তি ওর বেশি হবে। একেবারে আজকের হাতে সময় নেই, অবশ্যই খর্দার চেম্বারে দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।